আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি আরমান আলী। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। ভারতের পার্লামেন্ট নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বিজেপি। কট্টর হিন্দুত্ববাদী দলটির আসন সংখ্যা কমেছে এবারের ভোটে। বিজেপিকে এখন সরকার গঠন করতে হলে নির্ভর করতে হবে শরিকদের উপর। শরিকরা যদি বিজেপির সাথে জোট সরকার গঠন করতে না চায় তাহলে সরকার হতে পারে কংগ্রেসের নেতৃত্বে। মঙ্গলবার ঘোষিত ভারতীয় লোকসভা নির্বাচনের ফলাফলে ৫৪৩টি আসনের মধ্যে বিজেপি এককভাবে ২৪০টি আসনে জয় পেয়েছে, আর তাদের নেতৃত্বাধীন এনডিএ জোট জিতেছে ২৯৩টি আসনে। ভারতের পার্লামেন্ট সরকার গঠনের জন্য দরকার ন্যূনতম ২৭২ আসন। ভোটের মাঠে ২০১৯ সালের তুলনায় বেশ অগ্রগতি হয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেসের। দলটি এককভাবে ৯৯টি আসনে জিতেছে, আর সারা দেশে প্রায় ২০টির মতো দলকে নিয়ে গঠিত কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পেয়েছে ২৩২টি আসন। এই জোটের অন্য শরিক দলগুলোর মধ্যে সমাজবাদী পার্টি ৩৭টি, ডিএমকে ২২টি এবং পশ্চিম বঙ্গভিত্তিক তৃণমূল কংগ্রেস ২৯টি আসনে জয় পেয়েছে। এর আগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে ৩০৩ আসনে জয় পেয়েছিল। সেবার বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ ৩৫২ আসনে জয় পায়। এবার বিজেপি এককভাবে সবচেয়ে বেশি আসন পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পায়নি। সেক্ষেত্রে এনডিএ জোট শরিকদের উপর নির্ভর করতে হবে বিজেপিকে। গত নির্বাচনে কংগ্রেস এককভাবে পেয়েছিল ৫২টি আসন, আর কংগ্রেস নেতৃত্বাধীন তৎকালীন ইউপিএ জোট পেয়েছিল ৯৪ আসন। বিজেপি নেতৃত্বাধীন জোটের শরিকদের প্রধান অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি ১৬টি এবং বিহারে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড ১২টি আসনে জয় পেয়েছে। এই দুই দল ছাড়া আরও একাধিক এনডিএ শরিকদের ওপর নির্ভর করতে হবে বিজেপিকে। এনডিটিভি জানিয়েছে, ইতিমধ্যেই নাইডু ও নীতিশ কুমারের দলের সাথে সরকার গঠনের বিষয়ে আলোচনার উদ্যোগ নিয়েছে কংগ্রেস। দল দুটি যদি বিজেপিকে সরকার গঠন করতে সমর্থন দিয়ে কংগ্রেসের সাথে যোগ দেয় তবে চিত্র অন্যরকম হতে পারে। লোকসভা নির্বাচনে বিজয়ী দাবি করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তার দল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করবে। তিনি বলেন, এটা তাদের সংকল্প বিকশিত ভারতের বিজয়, একই সঙ্গে ভারতের সংবিধানের প্রতি জনগণের গভীর বিশ্বাসের প্রতিফলন। লোকসভা নির্বাচনের ফল ঘোষণার মধ্যেই মঙ্গলবার নয়াদিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যে এসব কথা বলেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, জনগণ বিজেপি এবং এনডিএ জোটের উপর আবারও বিশ্বাস রেখেছে। অন্যদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, নির্বাচনের মাধ্যমে জনগণ বুঝিয়ে দিয়েছে তারা নরেন্দ্র মোদীকে আর ক্ষমতায় দেখতে চায় না। মঙ্গলবার বিকেলে দিল্লিতে কংগ্রেসের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রাহুল। তিনি বলেন, এই নির্বাচন কেবল একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়াই ছিল না, নরেন্দ্র মোদী ও অমিত শাহ রাষ্ট্রীয় সংস্থাগুলো নিয়ন্ত্রণে নিয়েছিল এবং ভয়ভীতি প্রদর্শন করেছিলেন। জনগণ ব্যবসায়ী গৌতম আদানির সঙ্গে নরেন্দ্র মোদীর সম্পর্কের এক করে দেখছে মন্তব্য করে রাহুল গান্ধী বলেন, এটা দুর্নীতির সরাসরি সম্পর্ক। ভোটাররা মোদীকে বলে দিয়েছেন তারা আর তাকে চান না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এবার ভোটে বিজেপির নৈতিক পরাজয় হয়েছে। তারা এককভাবে সরকার গঠন করতে পারছে না। তাই এই পরাজয়ের নৈতিক দায় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর অবিলম্বে পদত্যাগ করা উচিত। নরেন্দ্র মোদী এবার একক সংখ্যাগরিষ্ঠতা পেলে দেশ আর দেশ থাকত না বলে মন্তব্য করেন মমতা। তিনি বলেন, প্রধানমন্ত্রী তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন, তার পদত্যাগ করা উচিত। এর ফলে আমি খুশি, কারণ বিজেপি কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি এনআইএ, সিবিআই, ইডি সব কিছু দিয়ে আমাদের ওপর এবং অন্য দলের ওপরে নানাভাবে অত্যাচার করছিল। এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে ইউরোপের দেশ স্লোভেনিয়া। দেশটির পার্লামেন্ট ভোটাভুটিতে এ বিষয়ে একটি বিল পাশ হয়েছে মঙ্গলবার। রয়টার্স জানিয়েছে, এই ইস্যুতে গণভোটের আহ্বান জানিয়েছিল প্রধান বিরোধী দল। তবে এমপিরা বিলটির পক্ষে ভোট দেওয়ায় ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে আর কোনো বাধা থাকছে না। গত সপ্তাহে স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ের পথ অনুসরণ করে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয় স্লোভেনিয়ার সরকার। গাজায় যুদ্ধবন্ধে ইসরায়েলের উপর চাপ প্রয়োগ ও ফিলিস্তিনিদের অধিকারের প্রতি সম্মান জানাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পার্লামেন্টে ভোটাভুটির পর প্রধানমন্ত্রী রবার্ট গ্লোভ এক এক্স পোস্টে বলেছেন, আজকে একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের স্বীকৃতি পশ্চিম তীর ও গাজার ফিলিস্তিনিদের কাছে আশার বাণী পৌঁছে দেবে। সাবেক প্রধানমন্ত্রী জেন্স জানসার ডানপন্থী স্লোভেনিয়ার ডেমোক্রেটিক পার্টি বিষয়টিকে ১ মাসেরও বেশি সময় ধরে ঝুলিয়ে রেখেছিল। তারা বিষয়টির উপর গণভোটের দাবি জানিয়েছিল। তবে পার্লামেন্ট ভোটাভুটির আগের দিন পররাষ্ট্র বিষয়ক কমিটি বিলটির অনুমোদন দিলে বাধা দূর হয়। ভোটাভুটির সময় বিরোধী দল অধিবেশন কক্ষ থেকে ওয়াক আউট করে।
সরকারি ও অন্যান্য দলের উপস্থিত 52 সদস্যের সবাই প্রস্তাবটির পক্ষে ভোট দেন। 27 সদস্যের ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সুইডেন, সাইপ্রাস, হাঙ্গেরি, চেক রিপাবলিক, পোল্যান্ড, স্লোভাকিয়া, রোমানিয়া ও বুলগেরিয়া ইতিমধ্যেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। মাল্টার কর্তৃপক্ষ বলেছে তারাও শীঘ্রই বিষয়টিতে পদক্ষেপ নেবে। গাজা উপত্যকায় প্রতিরোধ যুদ্ধের 242তম দিন ছিল মঙ্গলবার। এদিন গাজা সিটিতে দখলদার সেনাদের একটি দলের উপর চোরাগোপ্তা হামলা চালিয়েছে হামাসের যোদ্ধারা। ওই দলটিতে প্রায় 15 জন সেনা ছিল। হামলায় তাদের সবাই হতাহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া আল কুদস ব্রিগেডসও কয়েকটি পয়েন্টে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাদের উপর। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস এক বিবৃতিতে বলেছে, গাজা সিটির ইউনিভার্সিটি কলেজ এলাকায় ফ্রন্ট লাইন থেকে ফেরা আমাদের যোদ্ধারা নিশ্চিত করেছে 15 সদস্যের একটি ইসরায়েলি সেনাদলের উপর চোরাগোপ্তা হামলা চালিয়েছে তারা। সেনাদলটি তল্লাশির জন্য ওই বাড়িতে প্রবেশ করতেই সেখানে পেতে রাখা বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটানো হয় এবং টিবিজি শেল দিয়ে হামলা চালানো হয়। হামলার ফলে দলটির সেনারা সবাই নিহত কিংবা আহত হয়েছে। এরপর সেখানে শত্রু সেনাদের আরও সদস্য উপস্থিত হলে যোদ্ধারা আল ইয়াসিন 105 রকেটের সাহায্যে একটি ট্যাঙ্কের উপর হামলা চালায়। হামলায় ট্যাঙ্কটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আল কাসাম ব্রিগেডসের যোদ্ধারা বুরেজি ক্যাম্পের পূর্ব দিকে দখলদার সেনাদের ওপর মর্টার হামলা চালিয়েছে এদিন। উপত্যকার আরেক প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড জানিয়েছে তাদের যোদ্ধারা রাফা শহরের দক্ষিণ পূর্ব দিকের আল জেরুফ এলাকার কাছে 107 টাইপ গাইডেড মিসাইল দিয়ে ইসরায়েলি বাহিনীর উপর হামলা চালায়। নেটজারিম এলাকায় দখলদার বাহিনীর একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারেও বোমা হামলা চালিয়েছে এই সংগঠনটির যোদ্ধারা। রাফা শহরের কাছে ইসরায়েলি বাহিনীর একটি বহরের উপর 60 ক্যালিবারেট মর্টার হামলার খবরটি দিয়েছে আল কুদস ব্রিগেড। এদিন যুদ্ধের একটি ভিডিও প্রকাশ করেছে আল কুদস ব্রিগেডস, যেখানে দেখা গেছে একজন যোদ্ধা একটি চেয়ারে বসে আয়েশি ভঙ্গিতে কফি খেতে খেতে মর্টারের গোলা ছুটছেন। গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতি ও ইসরায়েলি সেনা প্রত্যাহারের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত হামাস কোনো চুক্তিতে রাজি হবে না বলে জানিয়ে দিয়েছে সংগঠনটির একজন শীর্ষ নেতা। রয়টার্সের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার উভয় পক্ষকে চুক্তি রাজি করার জন্য দেন দরবার চালিয়ে যাচ্ছে। তারা ইসরায়েলকে বলছে চুক্তির বিষয়ে তেল আবিবের অবস্থান স্পষ্ট করার জন্য। হামাস নেতা ওসামা হামদান এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার বলেছেন, আমরা এমন কোনো চুক্তিতে সম্মত হতে পারি না যাতে স্থায়ী যুদ্ধবিরতি ও গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের নিশ্চয়তা থাকবে না। তিনি বলেন, চুক্তিটি এমন হতে হবে যাতে উভয় পক্ষের জন্য বিনিময় করার অপশন থাকে। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি 3 ধাপের যুদ্ধবিরতি প্রস্তাব উপস্থাপন করেন। ওই যুদ্ধবিরতি প্রস্তাবের প্রথম ধাপ হবে 6 সপ্তাহের, যেখানে গাজার সকল জনবহুল এলাকা থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করা যাবে। বিনিময়ে কিছু বন্দীকে মুক্তি দেবে হামাস, যাদের মধ্যে থাকবে বয়স্ক ও নারী বন্দীরা। এছাড়া কয়েকশো ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েলের কারা কর্তৃপক্ষ। 6 সপ্তাহের এই প্রথম ধাপ চলাকালে ইসরায়েল ও হামাস স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চালাবে। হামাস নেতা ওসামা হামদান বলেন, ইসরায়েল চায় শুধু 1 ধাপের যুদ্ধবিরতি, সেখানে তার সব বন্দীদের ছাড়িয়ে নিতে পারবে এবং এরপর তারা আমাদের জনগণের উপর আবার আগ্রাসন শুরু করবে। তিনি বলেন, আমরা মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষের কাছ থেকে স্থায়ী যুদ্ধবিরতি ও পুরোপুরি সেনা প্রত্যাহারের নিশ্চয়তা চাই। হামাস এর আগেই বলেছে তারা জো বাইডেনের প্রস্তাবকে ইতিবাচকভাবে দেখছে। এরপর যুক্তরাষ্ট্র বলছে হামাস চুক্তিতে রাজি হলে ইসরায়েলও রাজি হবে, যদিও বাইডেন তার প্রস্তাব উত্থাপনের পরদিনই বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন হামাসকে ধ্বংস না করা পর্যন্ত গাজার যুদ্ধ চলবে। আন্তর্জাতিক অপরাধ আদালতের কৌশলীদের উপর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে একটি বিল পাস হয়েছে যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করায় রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ হাউস এই বিলটি এনেছে। রয়টার্স জানিয়েছে, ভোটাভুটিতে 247টি ভোট পড়েছে বিলটির পক্ষে, আর বিপক্ষে ভোট দিয়েছে 155 জন এমপি। 42 জন ডেমোক্রেট এমপিও ওই বিলে রিপাবলিকানদের পক্ষে ভোট দিয়েছে। গাজায় গণহত্যার দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে আবেদন করেছেন কৌশলীরা। আদালতের প্রধান কৌশলী করিম খান এই উদ্যোগের নেতৃত্বে দিচ্ছেন। একই সাথে তারা কয়েকজন হামাস নেতার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছেন। তবে ইসরায়েল ইস্যুতে এই পদক্ষেপে ক্ষুব্ধ হয়েছে যুক্তরাষ্ট্র। হাউসে উত্থাপিত বিলটিতে আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞা ও তাদের ভিসা বাতিলের প্রস্তাব রয়েছে। রয়টার্স বলছে, হাউসে পাশ হলেও বিলটি আইনে পরিণত হওয়ার সম্ভাবনা কম, কারণ পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট ডেমোক্রেটরা সংখ্যাগরিষ্ঠ।
যে কারণে সেখানে বিলটি ওঠার সম্ভাবনা আপাতত নেই। তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা সত্ত্বেও মার্কিন কংগ্রেসে ইসরায়েলের প্রতি সমর্থনের একটি নজির এই বিল। গাজা যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলকে নিঃশর্ত সমর্থন দিয়ে যাচ্ছে ওয়াশিংটন। হোয়াইট হাউসও গত মাসে নেতানিয়াহুর বিরুদ্ধে পদক্ষেপের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের সমালোচনা করছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।